বাংলার যে সুসভ্য জনজাতি তারা অসভ্যতার দিকে এগোচ্ছে, এক আতঙ্কের দিকে এগোচ্ছে। তাই বাংলা সভ্যতার উন্মেষ ঘটানোর জন্য বাংলায় রাজনৈতিক এম্পাওয়ারমেন্ট দরকার, এই কথাটা মনে হচ্ছে বিএল সন্তোষজি তার বক্তব্যে তুলে ধরতে চেয়েছে। তাই বাংলা তাদের পাখির চোখ। পশ্চিমবঙ্গে আসা জলভাত। তৃণমূল দলের কোনো আদর্শ নেই, কিচ্ছু নেই। একটা আদর্শহীন এজেন্ডাহীন দল, তারা রাজ করছে পশ্চিমবঙ্গে 14 বছর ধরে। বিজেপির তো এজেন্ডা আছে, সেই এজেন্ডাকে পশ্চিমবঙ্গের মানুষের অনুকূল করে ফেলুক, তাহলে তো হয়ে যাবে। তাহলে দিলীপ ঘোষকে এতদিন যে দুচ্ছাই করে রাখা হয়েছিল, তখন অভিজিৎ বাবুর কি ভূমিকা ছিল? এতদিন ধরে তো দুচ্ছাই করে রাখা হয়েছে, তাকে তো প্রায় কোণঠাসা করে রাখা হয়েছে। তো অভিজিৎ বাবু কি পার্লামেন্টে বিক্ষোভ করতে পারতেন নরেন্দ্র মোদীর কাছে গিয়ে? এসব ফালতু কথা আমাকে বলবেন না, মাথা গরম হয়ে যাবে। 34 বছরের বিশাল প্রাচীর ভেঙে দিয়ে দিদি ক্ষমতা এসেছিলেন, বিজেপির পক্ষে সেটা সম্ভব না কে বলেছে? বিএল সন্তোষ, একদম বিএল সন্তোষজির বড় বক্তব্য এই মুহূর্তে সামনে আসছে। তিনি বলছেন বাঙাল আমাদের কাছে ক্ষমতার লড়াই নয়, বাঙাল আমাদের কাছে সভ্যতাকে রক্ষার লড়াই। ভারতকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচানো অত্যাবশ্যক। আপনাদের আশীর্বাদে যে কোনো মূল্যে আমরা বাংলায় সরকার গড়ব। বিজেপির কাছে কি বাংলা এখন শেষ যুদ্ধক্ষেত্র স্যার? না না, একটা কথা খুব গুরুত্বপূর্ণ। বিএল সন্তোষীর এই বক্তব্য কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আমি যত বুঝলাম, এটা সভ্যতা লড়াই বলেছে। এটা এটা ভাবার ব্যাপার আছে। বাংলা সাংস্কৃতিক কেন্দ্র, ভারতবর্ষের সংস্কৃতি শিক্ষার দিশারি ছিল একদা বাংলা। আমরা ছিলাম পথপ্রদর্শক। ভারতের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাংস্কৃতিক যে বিপ্লব এই ভারতবর্ষে এসেছে, তার কেন্দ্রবিন্দুতে সবসময় বাংলা থেকেছে। বাংলা হচ্ছে মেধা চর্চার সূতিকাঘর। এটা যেমন একটা দিক, বিশেষ করে কলকাতা। অন্য একটা দিক আছে বাংলাদেশ। কারণ বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের নিধন করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদেরকে সর্বশান্ত করা হচ্ছে, যেভাবে বিশ্ব হিন্দুত্ববাদ বাংলাদেশে যেভাবে আক্রান্ত হচ্ছে, এবং ওপার বাংলা এপার বাংলা জাতিসত্তা এক, ভাষা এক, বৈচিত্র্য এক। তাই এই বাংলাকে যদি বিজেপি কন্ট্রোল করতে পারে, তাহলে ওপার বাংলার যে সংকট, তৃণমূল থাকার জন্য সমাধান হচ্ছে না বলে তারা মনে করছে, এবং ওপার বাংলা থেকে এপার বাংলা যে আগ্রাসন চলছে বলে মনে করছেন, তার সুদূর প্রসারী এবং স্থায়ী একটা সমাধান, বিশেষ করে হিন্দুদের রক্ষা, তার একটা প্রচেষ্টা, এই সভ্যতার বক্তব্য, এই সভ্যতা শব্দটির মধ্যে অন্তর্নিহিতভাবে লুক্কায়িত আছে বলে আমার মনে হয়। যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি হোমল্যান্ড করেছিলেন এই পশ্চিমবঙ্গকে, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। সেই বাঙালি হিন্দুরা কি ভালো আছে? বিএল সন্তোষী শুধু ধর্মের দৃষ্টিকোণ থেকে বলছেন না, কিন্তু তিনি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বাংলার বাঙালি হিন্দুরা ভালো নেই, এই আলোচনা বারবার হচ্ছে। এবং বারবার একটা প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে না তো? এই যে প্রসঙ্গ বিজেপির পক্ষ থেকে বারবার তোলা হচ্ছে, সেই প্রশ্নের জোয়ার আছড়ে পড়ছে বিএল সন্তোষীর ঘরের দেওয়ালে, দরজায় টোকা মারছে যে আমাদের এই বাংলাটাকে বাঁচাতে পারবো তো? আর বাংলাতে অন্য ধর্মাবলম্বী, বিশেষ করে মুসলমানরা যে হারে বাঙালি হিন্দুদেরকে আতঙ্কিত করে রেখেছে বলে অভিযোগ করছে বিজেপি, সত্য মিথ্যে যাচ্ছে না, কিন্তু অভিযোগ করছে, সেটা ভারতবর্ষে কোথাও কিন্তু হচ্ছে না, অনলি বাংলা হচ্ছে। আপনি যদি বলেন বিহার, উত্তরপ্রদেশ, একসময় ওখানকার মুসলমান খুব মাতবাড়ি করতো, এখনো কিন্তু করতে পারে না। ভারতবর্ষের কোনো রাজ্যেই নয়, কিন্তু বারবার করে একটা কথা বলা হচ্ছে সংখ্যাগুরুরা নির্যাতিত, এই কিন্তু বাংলাতেই উঠছে। হরগোবিন্দ চন্দন দাস ব্যক্তি মানুষ একটা, তাদের শুধু মেরে দেওয়ার ঘটনাটাই যথেষ্ট নয়। আমরা এই যে ওয়াকআপ নিয়ে যে আন্দোলন, তাতে দেখলাম শত শত পরিবার, হিন্দু পরিবার, সংখ্যাগুরুদের পরিবার, ওখানে সংখ্যালঘু হতে পারে, কিন্তু গোটা দেশে গোটা রাজ্যে তারা সংখ্যাগুরু, তারা ভয়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় পালাচ্ছে। সংখ্যালঘুদের ভয়ে সংখ্যাগুরুরা পালাচ্ছে। এই উদাহরণ শুধু ভূভারতে নয়, গোটা পৃথিবীতে তেমন দেখতে পাওয়া যাবে না। এটা ছোট্ট করে হলো বাংলায় দেখা গেছে। আবার বাংলাতেই এই ওয়াকআপ আন্দোলন করতে গিয়ে সিদ্দিকুল্লাহর মতো লোকেরা বলেছে আমরা গ্রামকে টাইট করেছি, এবার শহরকে টাইট করতে যাচ্ছি, পুরো একদম ম্যাস্ট করে ছেড়ে দেবো শহরকে। একথা বাংলাতেই বলতে পারে। তাই বাংলার যে সুসভ্য জনজাতি, তারা অসভ্যতার দিকে এগোচ্ছে, এক আতঙ্কের দিকে এগোচ্ছে। তাই বাংলা সভ্যতার উন্মেষ ঘটানোর জন্য বাংলায় রাজনৈতিক এম্পাওয়ারমেন্ট দরকার, এই কথাটা মনে হচ্ছে
BL সন্তোষজি তার বক্তব্যে তুলে ধরতে চেয়েছে। তাই বাংলা তাদের পাখির চোখ। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করব যে বিজেপির সংগঠন কি সত্যি তৃণমূলের সঙ্গে মাঠে লড়াই করার মতো শক্তিশালী? বিজেপির সংগঠন মাঠে লড়াই করার মতো শক্তিশালী কি না এটা বিজেপি বলতে পারবে, না আমি বলতে পারি না। কিন্তু বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় দিল্লি আনতেই পারে এটা আমি বলতে পারি। দিল্লিতেই চায় বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতা অবশ্যই আনতে পারে, তাদের যদি সদিচ্ছা থাকে। আমি এটা আগেও বলেছি, এটা আমি আবারও বলছি, শুধু সদিচ্ছা চাই, আর কিছু না। এই এত শত যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সব 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 জনগণের পাল্টি খেতে কতক্ষণ লাগে বলো তো? আমার বাংলার জনগণ দেখা আছে। এই জনগণ হঠাৎ করে হুমায়ুন কবিরকে যদি মসিয়া বলতে পারে, তাহলে এই জনগণের অস্তিত্ব বুঝিনি। এই জনগণ এতটাই অবুঝ, তারা বাবরি মসজিদ করলে যে আদবে তাদের লোকসান, এবং তাদের সামান্য টাকা, তাদের ওষুধ কেনার টাকা, তাদের বাবার জন্য ওষুধ কেনার টাকা, বাচ্চা ছেলের জন্য বই কেনার টাকা, ইট কিনতে খরচা করছে, এই যাদের বোধবুদ্ধি। এবং তারা জানে যত আমরা মোল্লা মোল্লা করব, তত হিন্দু হিন্দু বাড়বে। আর হিন্দুরা ভারতবর্ষের সব ক্ষমতার অধিপতি আছে। তারা আর একটা রাম মন্দির শুধু করবে না, আরও বেশি এম্পাওয়ারমেন্টে যাবে, আরও বেশি মুসলমানরা কোণঠাসা হবে, আরও বেশি। যত মুসলমানরা লাভ হবে পশ্চিমবঙ্গে, তত মুসলমানরা কোণঠাসা হবে। এই যে চরম পরম সত্য, যে রাজ্যে লোকেরা বুঝতে পারে না, সেখানে বিজেপির পক্ষে অন্য ধরনের পলিটিক্স করে ক্ষমতায় আসা একেবারেই সহজ। যদিও বিজেপির সংগঠন এখন ভালো নয় বলে আমার মনে হয়, যদিও বিজেপিকে আরও চোস্ত করতে হবে, যদিও যোগ্য লোককে বিজেপির নেতৃত্বে আনতে হবে, যদিও যোগ্য নেতাকে যোগ্য মর্যাদা দিয়ে, দিল্লিকে সুরক্ষা দিয়ে, দিল্লির সুরক্ষা নিয়ে গোটা রাজ্যে ছড়িয়ে যেতে পারবে, সেই কাজগুলো যদি হয়, পশ্চিমবঙ্গে আসা জল ভাত। বিজেপি 18টা পেয়েছিল, বিজেপির সাথে 2-3% মাত্র ভোটের তফাৎ, মানে এই টোটাল ভোটের 2-3% শাসক দলের সাথে তফাৎ বিজেপির সাথে শাসক দলের। এই 2-3%কে পরিবর্তন করার ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে যদি একটা ভূমিকা বিজেপি নিতে পারে, এবং মুসলমান ভোটটাকে ওই মিম, ওই ISF, ওই ওই আমাদের হুমায়ুন কবির, তার যে নতুন দল, তাদের মধ্যে যদি বন্টিত করে দিতে পারে, তাহলে মুসলিম ভোটের এক কাট্টা যে অধিপতি হয়েছিলেন মাননীয়া, তা বিচ্যুত হবে। তা বিচ্যুত হলে মাননীয়ার ভোট এমনিতে কমবে। ফলে অনেকগুলো রাস্তা আছে থেকে তুচ্ছ তুচ্ছ হয়ে যাওয়া। মাননীয়ার এই মুহূর্তে পাখির চোখ, যে কোনো পরিস্থিতিতে মুসলিম ভোটটা তার কাছে রাখা। এটা করতে পারলে বিজেপি সংকটে পড়বে। আর বিজেপি নিজেই মুসলিম ভোট অধিকার করতে পারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, যেমন পেরেছে দিল্লিতে, যেমন পেরেছে উত্তরপ্রদেশে, যেমন পেরেছে কদিন আগে বিহারে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সেটা করতে পারে, পশ্চিমবঙ্গ সেটা করা সম্ভব। শুধু তাদের যোগ্য নেতৃত্ব চাই, পলিসি চাই, এবং দিল্লির প্রকৃত নজরদারি চাই। অযোগ্য যাদের মনে হবে তাদেরকে বহিষ্কৃত করে যোগ্য নেতৃত্বের হাতে ইমিডিয়েটলি, পারলে 2-4 দিনের মধ্যে যদি আমূল পরিবর্তন করতে পারে, বিজেপির পক্ষে অবশ্যই ডিভিডেন্ড যেতে পারে। এবং একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কিন্তু লাভবান হচ্ছে মূলত বিজেপি। SIRটা যদি সঠিকভাবে হয়, তাতেও বিজেপি অনেক লাভবান হতে পারে। সঠিকভাবে হলে, আমি কথা আবার বারবার বলছি, যদি সঠিকভাবে হয়, আর সঠিকভাবে SIR করাতে পারে দিল্লি সরকার, দিল্লি সরকারের শুধু কথা নয়, কাজে সদিচ্ছা চাই, তাহলে কিন্তু এটা সম্ভব। এটা স্বপ্ন নয়, এটা কষ্টকল্পিত কল্পনাও নয়, এটা বাস্তব। কারণ দিদি মাননীয় মুখ্যমন্ত্রী কি ক্ষমতার আসার আগে তার অবস্থা মোটেই ভালো ছিল না। হঠাৎ করে সিঙ্গু নন্দীগ্রামকে কেন্দ্র করে এবং সাজার কমিটির রিপোর্টকে কেন্দ্র করে অনায়াসে 34 বছরের বিশাল প্রাচীর ভেঙে দিয়ে দিদি ক্ষমতা এসেছিলেন। বিজেপির পক্ষে সেটা সম্ভব না কে বলেছে? তেমন একটা প্রবল ঝড় আনতে হবে, ঝড়, প্রবল বাতাস, তাহলে সম্ভব। ধন্যবাদ। আপনি তাহলে যা ব্যাখ্যা করলেন, আপনি মানে সবসময় একজন মানে কি বলবো, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সমস্ত বিষয়গুলোকে ব্যাখ্যা করে থাকেন। আমি বলবো যে যা পশ্চিমবাংলার বর্তমান যা পরিস্থিতি আপনি ব্যাখ্যা করলেন, সেই হিসেবে দেখতে গেলে কি তাহলে বিজেপি ক্ষমতায় আসা জাস্ট সময়ের অপেক্ষা? না না, ইস্যুটা ঠিক করতে হবে। এখনো বিজেপি মাইনরিটির কাছে বলতে পারেনি যে দিল্লির সংখ্যালঘু দপ্তর মুসলমানদের জন্য কি কি প্রকল্প রেখেছে, সেই প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়েছে কিনা এখনো জানতে পারিনি।
ওয়াকাফ যারা লুট করেছে তারা সিপিএম এর লোক, কংগ্রেসের লোক এবং তৃণমূলের লোক। সেই ওয়াকাফ লুটেরাদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেয়নি, কারণ কোনো যোগ্য মুসলমান ওখানে নেই তো। বিজেপি দলে একটিও যোগ্য মুসলমান এই মুহূর্তে নেই, একজনও নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। যারা প্রকৃত পথ দেখাতে পারে নেই তো, কোনো কারণে তারা যায়নি। কেন যায়নি বুঝতে হবে বিজেপিকে। কেন মুসলমানরা বিজেপি থেকে এগোতে পারছে না এত কিছু থাকা সত্ত্বেও? মুসলমানদের 10% ভোট আকাশে উঠছে জানেন। এত বীতশ্রদ্ধ তারা সরকারের প্রতি। তারা বুঝে গেছে আমরা দুধের গাই আর থাকবো না। কত পার্সেন্ট? খুব কম করে 10%। সেই ভোট তারা সিপিএমকেও দিতে চাইছে না, তারা কংগ্রেসকেও দিতে চাইছে না, তারা আইএসএফকে দিতে চাইছে না, তারা মিমকেও দিতে চাইছে না, তারা এই হুমায়ুন কবিরের দলকেও দিতে চাইছে না। তারা চাইছে একটা শক্তিকে, যে শক্তি পশ্চিমবঙ্গে নতুন আলো আনতে পারে। এরা কেউই নতুন আলো আনতে পারে না, নতুন আলো আনতে পারে। এবং সেই আলো আনার ক্ষেত্রে বিজেপির ভূমিকা থাকতে পারত। যদি বিজেপি উড়ন্ত 10% মুসলিম ভোটটাকে সঠিক পদ্ধতিতে তাদের ব্যালট বক্সের মধ্যে ঢোকাতে পারত, ওই রকম কর্মসূচি নিতে পারত। কর্মসূচি পরিস্থিতি অনুযায়ী যে রাজ্য অনুযায়ী নিতে হয়। মেঘালয়ে যদি বলা হয় খ্রিস্টানদের মধ্যে যে তোমাদের এইগুলো মানা যাবে না, তাহলে খ্রিস্টান ভোট পাবে না। মেঘালয়ে বিজেপির যে পলিসি, মেঘালয়ের কথা ভেবেই সেই পলিসি। সেখানে কিন্তু ওই আমাদের ওই যে ইউনিফর্ম সিভিল কোড, সেটা নিয়ে তারা বলতে পারছে না। সেখানে গোমাংসের উপরে আহ, বিভিন্ন প্রতিবাদ লাগু করতে পারছে না। দেখছেন না মেঘালয় হচ্ছে তো। ওখানে পলিটিক্সটা ওই রকমভাবে বুঝতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদেরকে মেঘালয়ের ক্ষেত্রে খ্রিস্টানদের ক্ষেত্রে যে পলিসি নেওয়া হয়েছে, মেঘালয় খ্রিস্টানদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুসলমানদের ক্ষেত্রে তেমনই কোনো পলিসি গ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গের মুসলমানরা যেন বিজেপিকে শত্রু না ভাবে, যেন মনে করে বিকল্প মুক্তি, শত্রু না বিকল্প মুক্তি। সেই জন্য সঠিক পলিসি, সঠিক মুসলিম নেতার মাধ্যমে, কোনো হিন্দু নেতাকে কিন্তু মুসলমানরা মানবে না, সঠিক মুসলিম নেতৃত্ব তৈরি করে তাদের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বাংলার মাটিকে জেনে বলছি, 10% মুসলিম ভোট দিশাহারা। মাননীয় চাইছে তাদেরকে আবার তার তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেওয়া। সাম্প্রদায়িক দাঙ্গা হলে, হানাহানি হলে আবার ওই মুসলমান ভোটগুলো চলে যাবে কোথায়? দিদির কাছে। দিদিরা হয়তো তাই চাইছেন, তাই মন্দির মসজিদ মন্দির মসজিদ মন্দির মসজিদ চলছে। বুঝতে পারছেন? এটা বিজেপিকে বুঝতে হবে। বিজেপিকে নরম, তরল, সরল কিছু পদক্ষেপ নিতে হবে, ভুল ভাঙাতে হবে। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ভাঙতে বিজেপির কাছে কোনো ট্রাম্প কার্ড আছে কি, এবং সেটা কবে আসে? যোগ্য নেতা তৈরি করা। তৃণমূল দলের এন্টার জনপ্রিয়তা মমতা ব্যানার্জির জনপ্রিয়তা। আগে ছিল, আছে, থাকবে। মমতা ব্যানার্জি অবর্তমানে বিজেপিকে, তৃণমূলকে ভাবাই যায় না, ভাবাই যায় না। আছে, ছিল, থাকবে। সেই জায়গায় বিজেপিতে তেমন যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। হয়তো একজনের নয়, কয়েকজনের, যে লোকদের জন্য মানুষ ফিদা। যে নেতারা আছে তাদের ব্যক্তিগত ভোট আছে কি? তাদের দেখে লোক ভোট দেয় কি? আগে উত্তর দিন তো। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু এমন নেতা তৈরি হবে বিজেপিতে যাদের দেখে লোক ভোট দেয়। আমি মনে করি শুভেন্দু অধিকারীকে দেখে কিছু লোক ভোট দেবে, ব্যতিক্রমী লোক। কিন্তু অন্যান্য যে সকল নেতাগুলো বিজেপিতে রয়েছে তারা এমন কারিশমা তৈরি করুক, বা আগামীতে এমন নেতা আনা হোক, এমন নেতা আনা হোক বিজেপিতে, যাদের দেখে মানুষ বিগলিত হয়ে কিছু ভোট তাদেরকে দেবে, শুধু নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে। এটা কোনো দলের একমাত্র কাজ হতে পারে না। আমি পরিষ্কার করে বলছি, বিজেপি বারবার মিটিং করে, এরা মিটিংগুলো করবে সেই অর্থে নতুনত্ব আনা, ভাবনা চিন্তার, বোধের, চেতনার। বাংলার মাটিকে বুঝতে হবে, বাংলার মাটি কিন্তু উত্তরপ্রদেশের মাটি নয়। বাংলার মাটিতে কি পদক্ষেপ নিতে হবে? যেমন ধরুন, জুয়েল রানাকে উড়িষ্যাতে মেরেছে, দাবি করা হচ্ছে হিন্দুত্ববাদী লোকেরাই বাংলাদেশি বলে মেরেছে। বিজেপি কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না? কেন তৃণমূল নেয়নি, বিজেপি নিতে পারে তো? কারণ ওটা তো অন্যায়। কোন ধর্মের কোন লোককে মারলো এটা বড় কথা নয়। ও হচ্ছে মেহনতি মানুষ, গরিব, খেটে খাওয়া, পরিযায়ী, বাংলার মুর্শিদাবাদের সুতির একটা শ্রমিক। তার জন্য দৌড়বে কে? শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদাররা। এমনটি হচ্ছে না কেন? এমনটা হলো ক্ষতি কি বলুন? তাদের হিন্দু রেখে যাবে? কেউ রাখবে না। তো সেগুলো মানুষ দিন এসেছে, পদক্ষেপ নেওয়া শিখতে হবে। মাসুম আক্তার জানে কি পদক্ষেপগুলো নিলে মানুষ খুশি হয়। তৃণমূল দলের কোনো এজেন্ডা নেই, তৃণমূল দলের কোনো আদর্শ নেই, কিচ্ছু নেই।
একটা আদর্শহীন এজেন্ডাহীন দল, তারা রাজ করছে পশ্চিমবঙ্গে 14 বছর ধরে। বিজেপি তো এজেন্ডা আছে, সেই এজেন্ডাকে পশ্চিমবঙ্গের মানুষের অনুকূল করে ফেলুক, তাহলে তো হয়ে যাবে। ধন্যবাদ। আমি বলবো যে তৃণমূল সরকার যদি এবারে বিহারের মতো কিছু চমক দেয়, যেমন 10,000 টাকা দেওয়া হয়েছিল বিহারে, সেটাকে বিজেপি কাউন্টার করবে? করতে পারে। বিজেপি তো ক্ষমতায় নেই, ওরা ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকলে লোক বিশ্বাস করে, ক্ষমতায় না থাকলে লোক বিশ্বাস করে না। বলে ওসব মুখে ডায়লগ, ও তো প্রধানমন্ত্রী এই বলেছিল সেই বলেছিল, দিয়েছে, সব ফালতু কথা। মানুষকে বিভ্রান্ত করার জন্য না টোটকা থাকা চাই, টোটকা থাকা চাই। জনহিতকর কাজ করে দেখা, মুখে বলার দরকার নেই। কিছু জনহিতকর কাজ সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি দলবল করে দেখা, কাজের কাজ করুক। লোককে, যে দল ক্ষমতায় আছে সেই দল যখন দায়িত্ব নিয়ে বলে আমি এত টাকা দেবো, লোক বিশ্বাস করবে। ওখানে নীতিশ কুমার ক্ষমতা ছিল, এখানে বিজেপি কিন্তু ক্ষমতায় নেই, এটা বুঝতে হবে। তাই এমন কাজ করুক মানুষের কাছে বিশ্বস্ত হয়ে উঠুক, মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠুক, মানুষের যেন স্বপ্ন পূরণের হাতিয়ার হয়ে ওঠে তারা। এটা কথাও নয়, কাজে করে দেখা কিছু, তবেই তো বিশ্বাস করবো। ধন্যবাদ। আমি বলবো যে ব্রিগেডে গীতা পাঠের চত্বরে চিকেন প্যাটিস বিক্রেতাকে মার প্রসঙ্গে বিজেপি দলেরই এক সাংসদ বলছেন যে খুব খারাপ হয়েছে, খেটে খাওয়া মানুষকে মারতে হবে, খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে। অন্যভাবেও বলা যেতে পারতো, কাউকে মারা হচ্ছে, তারও পুঁজি নষ্ট করা হচ্ছে, এটা ঠিক নয়। দেশে অনেক ব্যবসায়ী শোষণ করছে, পারলে তাদেরকে মারুক। যে বিক্রি করছে হিন্দু না মুসলিম এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় সে দরিদ্র না শিল্পপতি। এই মন্তব্য আপনি সমর্থক? নন ইস্যুকে ইস্যু করা, নন ইস্যুকে ইস্যু করা, আমি এটা নিয়ে প্রথমেই বলেছিলাম, একেবারে অপ্রয়োজনীয় একটা ইস্যু, একটা বিচ্ছিন্ন ঘটনা। তাকে সরকারের লোক, অনেক তো নিরপরাধ লোককে তো জেলে ঢোকায়, তো এই ইস্যুতে জেলে ঢুকিয়েছে, আবার জামিন পেয়ে ছাড়া পেয়ে গেছে, ব্যাপারটা এই তো। এবার ওই প্যাটিস, ওটা মাংসের প্যাটিস, ওদেরকে কেন খাওয়াতে হবে মাংসের প্যাটিস? ভেজ প্যাটিসের দাম মাংসের প্যাটিসের দাম হচ্ছে অনেক কম, তো কেন দামি মাংসটা কম দাম নিয়ে খাওয়াবে একটা লোক? কেন দামি মাংসটা, মানে মাংসের প্যাটিসের দাম ভেজ প্যাটিসের বেশি, ডবলের কাছে, প্রায় প্রায় ডবলের কাছে। আমি 20 টাকা নিয়ে 30 টাকার মাংস খাবো কেন? কি আমি বুঝলাম না, কিছু একটা তো হয়েছে। বিষয় হচ্ছে তাকে সরে যেতে বলে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। আমি ধরলাম যদি ভুলও করে থাকে লোকটি, একটা গরিব লোককে মারধর করে ভেঙে চুরে দেওয়াটা কোটা লজিক্যাল না, কিন্তু তাকে নিয়ে এমন মহাপুরুষ বানিয়ে দিল যেন মনে হচ্ছে বিরাট মানবতাবাদী এরা। কিছুটা ঠিক নেই, ওটা পলিটিক্স, অর্থাৎ এই ঘটনা নিয়ে পলিটিক্স হলো। আর এটাকে যত জাগিয়ে রাখবে, একটা অংশের মানুষ এটাকে ভালো চোখে দেখবে না, কারণ লোকটা মেহনতি মানুষ। অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছে ওই অ্যাঙ্গেল থেকে বলেছে, তাকে কেউ ভালো বলতে পারে, কেউ খারাপ বলতে পারে, সে প্রশ্ন আলাদা। বিজেপির পক্ষে এই প্র্যাকটিসের মধ্যে একটা সামান্য বিষয়কে নিয়ে এত উচ্চবাচ্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অজস্র গুরুত্বপূর্ণ ইস্যু রাজ্যে আছে, সেগুলো নিয়ে করুন। ধন্যবাদ। সর্বশেষ দুটো প্রশ্ন আপনার কাছে, একদম শেষে চলে এসেছি, যে বিজেপির প্রচারে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, ভালো কাজ করছেন। দিলীপ ঘোষকেও আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, ভালো মানুষ। দিলীপ ঘোষের সময় 18 জন সাংসদ পেয়েছিলাম, এখন পিছিয়ে গিয়েছি। দিলীপ ঘোষকে কৃতিত্ব দিতেই হবে, তার মধ্যে এখনো সেই আগুন আছে। বিয়ে করাটা কোনো অপরাধ নয় বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি এটা উনি বিজেপিতে যোগদান করার আগে, টিকিট পাওয়ার আগে যদি বলতেন, আমি ওনাকে হাততালি দিয়ে স্বাগত জানাতাম। তখন শুভেন্দুই ছিলেন ধ্যান জ্ঞান সাধনা। শুভেন্দুর কাছে মাথা নত করে ওনাকে থাকতে বারবার দেখেছি, ওনাকে কখনই আমি দিলীপ ঘোষের কাছে মাথা নত করে থাকতে দেখিনি, দিলীপ ঘোষকে প্রণাম করার ভঙ্গিমায় দেখিনি। আজকে ওনার বোধোদয় হয়েছে, জানি না শুভেন্দু বাবুকে কোথায় ওনার কম্পারেটিভলি, শুভেন্দু বাবুকে কোথায় ওনার তুল্যমূল্য বিচারে, বিচারে দিলীপ ঘোষের চেয়ে কম বেশি কম বিজেপি মনে হয়েছে, জানি না। তবে দিলীপ ঘোষ তো একটা সময় লড়াই করেছিল, এটা তো চরম সত্য। উনি ক্ষমতা আসার পরেই এই কথা বললে সবচেয়ে ভালো দেখাতো। টিকিট পাওয়ার আগে যদি এই কথা বলতেন, আমি ওনার এই কথাকে হাততালি দিতে পারতাম, এখন দিতে পারছি না। ধন্যবাদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা তো, যে সংকট ঝেড়ে ফেলে দিলীপ ঘোষের মতো বড় নেতার মাঠে নামা উচিত বলে তিনি মনে করছেন, এবং দিলীপ ঘোষের নির্দিষ্ট স্টাইল আছে, এটা বহু মানুষ পছন্দ করে তিনি বলছেন। তো দিলীপ ঘোষের স্টাইল আছে, তো শ্রমিক ভট্টাচার্য বলে, তো সবাই বলবে, কে জানে না? তাহলে দিলীপ ঘোষকে এতদিন যে দুচ্ছাই করে রাখা হয়েছিল, তখন অভিজিৎ বাবুর কি ভূমিকা ছিল? এতদিন ধরে তো দুচ্ছাই করে রাখা হয়েছে, তাকে তো প্রায় কোণঠাসা করে রাখা হয়েছে। তো অভিজিৎ বাবু কি পার্লামেন্টে বিক্ষোভ করতে পারতেন নরেন্দ্র মোদীর কাছে গিয়ে? এসব ফালতু কথা আমাকে বলবেন না, মাথা গরম হয়ে যাবে। হুমায়ুন কবিরকে নিয়ে শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না বলছেন হুমায়ুন কবির, একদম ওনার ছেলেকে আটক করেও কাল ছেড়ে দেওয়া হয়, এটা কি মুসলিম ভোট হারানোর ভয়? কি, আরে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার তৈরি হতো। আমি তো সেই বাগেশ্বর বাবুর ভয়ে দিদি যায়নি, ওই গীতা পাঠে জানতাম বাগেশ্বর বাবু ছিল না, দিদি বলছে আমি আহত ব্যাঘ্র, বলছে না রয়্যাল বেঙ্গলটাকে আহত, আমি যদি ভয়ঙ্কর জায়গা তৈরি করে দেবো যদি ক্ষমতা যায়।
তাহলে দিদি কি একটা নতুন রয়্যাল বেঙ্গল টাইগার তৈরি করলেন? যার ছেলে অন্যায় করলে তাকে গ্রেপ্তার করা যাবে না? হ্যাঁ, আপনার হুমায়ুন কবিরের কথা বলছি। তাহলে হুমায়ুন কবির তো যে সকল ডাক দিচ্ছে ঠিকই তো দিচ্ছে। তার ক্ষমতা আছে বলতে হবে। বাপের বেটা। ধন্যবাদ।